আপনারা জানেন পুরো পৃথিবীতে যুদ্ধের দামামা বাড়ছে। মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি দেশেই বোমা হামলা হয়েছে আমেরিকার বিভিন্ন লক্ষ্যবস্তুকে আঘাত করার জন্য ইরানের পক্ষ থেকে। এবং গত একদিন দেড় দিনে ইরানের উপরে 200টি বোমারু বিমানে করে 500টি স্থাপনায় নির্বিচারে অমানবিক বোমাবর্ষণ করা হয়েছে। মর্টার শেল এবং বোমা, নানান রকমের বোমা বর্ষণ করে পুরা ইরানকে তছনছ করে দিয়েছে। একটু আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে আয়াতুল্লাহ আলী খোমেনিকে হত্যা করা হয়েছে। এই যে আলী খোমেনির যুগ, এই যুগ তিনি গত 36 বছর থেকে 36 ইয়ার্স তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। এর আগে তিনি 8 বছর ইরানের প্রেসিডেন্ট ছিলেন, অর্থাৎ 1981 সাল থেকে 1989 সাল পর্যন্ত তিনি ইরানের প্রেসিডেন্ট ছিলেন। ইরাক এবং ইরান যুদ্ধ যখন হয় তখন আলী খোমেনি ইরানের প্রেসিডেন্ট ছিলেন। এরপর তিনি প্রেসিডেন্টশিপ ছেড়ে দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা, অর্থাৎ তাদের ক্লারিক, ধর্মগুরু যেটাকেই বলেন, ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে 1979 সাল থেকে 89 সাল থেকে আজকে পর্যন্ত এই 36 বছর তিনি ইরানকে নেতৃত্ব দিচ্ছেন, অর্থাৎ সর্বোচ্চ নেতা হিসেবে। তার আগে রুহুল্লাহ খোমেনি ছিলেন। তিনি মারা যাওয়ার পর এই আয়াতুল্লাহ আলী খোমেনি ইরানের সর্বোচ্চ নেতা হন। 1979 সালে রেজা শাহ পাহলভিকে বিতাড়িত করে একটি গণ আন্দোলনের মাধ্যমে এই খোমেনি তার দলবল নিয়ে তিনি ফ্রান্স থেকে প্রবাসী জীবনযাপন থেকে এসে ইরানে তারা এই বিদ্রোহে নেতৃত্ব দিয়ে সফল হন। তিনি নেতৃত্ব দেননি, বিদেশে থেকে নেতৃত্ব দিয়েছেন। সফল হওয়ার পরে তারা এসছেন। আসার পর প্রথমে এই রুহুল্লাহ খোমেনি তাদের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তারপর দ্বিতীয় নেতা হিসেবে তিনি আসেন। তিনি প্রথমে প্রেসিডেন্ট ছিলেন, যেমনটা আমি বলছিলাম। তার মানে প্রেসিডেন্ট এবং সর্বোচ্চ নেতা হিসেবে 36 এবং 8 কত বছর হলো হিসেব করে দেখেন। এই লম্বা সময়টা তিনি ইরানকে নেতৃত্ব দিয়েছেন। তার সফলতা এবং তার ব্যর্থতা আমরা হিসাব করব পরে। প্রথমে যে কথাটি বলতে চাই, তার এই নেতৃত্বের সময়ে এমন একটা সময়ে তিনি নেতৃত্ব দিয়েছেন, মুসলিম বিশ্বকে নেতৃত্ব দিয়েছেন, যখন ইসরায়েলের কাছে প্রতিনিয়ত আঘাতপ্রাপ্ত, ধ্বংসপ্রাপ্ত, নির্যাতিত, নিপীড়িত হয়েছে প্যালেস্টাইনি জনগোষ্ঠী। যার কারণে একমাত্র মুসলিম নেতা হিসেবে তিনি রুখে দাঁড়িয়েছিলেন এই প্যালেস্টাইনের বিরুদ্ধে ইসরায়েলের যত সব অন্যায় অবিচার আছে। কিন্তু তার একদিকে যেমন এটা হিজবুল্লাহ এবং আরও কিছু জঙ্গি সংগঠন তারা কিন্তু তৈরি করেছেন। এই জঙ্গি সংগঠনগুলোর কারণে সংগঠনগুলোর কারণেই এই ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে কোনো শান্তি চুক্তি কখনো কার্যকর হয়নি। কারণ ইয়াসির আরাফাত যখন বেঁচে ছিলেন, তারা কিন্তু বেশ কিছু আলোচনা মাধ্যমে একটা স্থিতিশীল প্যালেস্টাইন এবং ইসরায়েল 2 স্টেট সলিউশনে খুব কাছাকাছি চলে গিয়েছিলেন। কিন্তু এই লেবানন এবং ইয়েমেন এবং আরেকটি রাষ্ট্র সিরিয়া বেজ, যেই সব হিজবুল্লাহ এবং আরেকটি গ্রুপ আছে হামাস, এই গ্রুপগুলোর কারণে আর সেই শান্তি চুক্তিটি বাস্তবায়িত হয়নি। যদিও এদেরকে বলছি, ইসরায়েলও কিন্তু এর সাথে কম দায়ী ছিল না। এর ফলে কি হয়েছে যে আয়াতুল্লাহ আলী খোমেনি দায়িত্ব নিয়েছেন, যেটা যে তারা মুসলমানের পক্ষে দাঁড়াবেন। পৃথিবীর যেখানেই মুসলমানদের সমস্যা হয়েছে তারা কিন্তু সেখানেই গিয়েছে। এটা যেমন একদিক, আরেকটা দিক হচ্ছে ইরান হচ্ছে শিয়া একটি কান্ট্রি, যার কারণে এই সুন্নি রাষ্ট্রের সাথে তাদের একটা বিবাদ লেগেছিল। বিশেষ করে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান,
যেই রাষ্ট্রসমূহ আছে এদের সাথে ইরানের সম্পর্ক কখনো ভালো ছিল না। এই ভালো না থাকার পিছনের আরেকটি কারণ হচ্ছে এই বলয়টা ছিল আমেরিকামুখী আর ইরান ছিল আমেরিকার বিরুদ্ধে, যার কারণে এই ইরানকে শায়েস্তা করার জন্য মধ্যপ্রাচ্যের প্রায় সবকটি দেশে আমেরিকা তাদের ঘাঁটি স্থাপন করেছে এবং বহুবার এই খামেনিকে হত্যা করার জন্য চেষ্টা করেছে এবং একবার তার কিন্তু একটি হাত কিন্তু তারা ধ্বংস করে ফেলেছে, তার একটি হাত প্যারালাইজড, কারণ তাকে অ্যাসাসিনেশনের চেষ্টার ফলে তিনি পরবর্তীতে তার একটি হাত হারাইয়া ফেলেন। তাহলে এই খোমেনির যে সময়, সুদীর্ঘ সময় থেকে 36 বছর আর 8 বছর, কত 8 আর 6, 36 আর 8, 36 আর 8 হলো 42 বছর প্রায়। এই যে 44 বছর থেকে তিনি ইরানের হয় প্রেসিডেন্ট ছিলেন না হয় সর্বোচ্চ নেতা ছিলেন। এর আগেও 79 সাল থেকেই তিনি কিন্তু প্রভাবশালী নেতা হিসেবেই ছিলেন। এই দীর্ঘ সময়ে তিনি ইরানকে কোথায় নিয়ে গেছেন? ইরানকে অর্থনৈতিকভাবে বলতে গেলে তার অর্জন অনেকটা শূন্য, কারণ আন্তর্জাতিক মহলে বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে আমেরিকার যে একাচ্ছত্ব আধিপত্য, এই আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে তিনি প্রায় সবসময় স্যাংশনে, আন্তর্জাতিকভাবে স্যাংশনের মুখোমুখি ছিলেন। এই স্যাংশনে থাকার কারণে তিনি তার তেল বিক্রি করতে পারেন নাই। ইরান কিন্তু পৃথিবীর প্রায় দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। সেই হিসাবে ইরানের ইতিহাস যদি আপনি ঘেঁটে দেখেন, ইরান ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী রাষ্ট্র। এখন সিরিয়া, লেবানন এবং আরেকটি দেশ আছে ইয়েমেন, এই 3টি দেশকে বাদ দিলে ইরানের চাইতে গরিব আর কোনো দেশ মিডল ইস্টে নেই। কেন নেই? যেহেতু তেল বিক্রি করতে পারেনি, বহির্বিশ্বের সাথে বাণিজ্য করতে পারেনি, ফলে ইরান কিন্তু অন্তর্মুখী হয়ে নিজের সম্পদ, নিজের জনগণকেই যতটুক পেরেছে কাজে লাগিয়েছে, কিন্তু সেটা সর্বোচ্চ জায়গায় যেতে পারেনি। ধর্মীয় শাসন, অনুশাসন খুব শক্তিশালী হওয়ার কারণে মানুষের মধ্যে একটা বিতৃষ্ণা ছিল। আপনারা জানেন রেজা শাহ পাহলভি অথবা মোসাদ্দেকেরা যখন ছিল, ইরান ছিল একটা প্রগ্রেসিভ রাষ্ট্র। প্রগ্রেসিভ রাষ্ট্র কীরকম? আপনি যদি দেখেন যে 5000 বছরের ইতিহাস, একমাত্র হালাকু খানেরা ইরান একবার দখল করেছিল অল্প কিছু বছরের জন্য। ওই সময়টাকে বাদ দিলে 5000 বছরে ইরানকে কেউ দখল করতে পারেনি। আপনারা জানেন ওসমানীয় খেলাফত যখন ছিল, এই পূর্ব ইউরোপের প্রায় সবগুলা দেশ এই অটোমান এম্পায়ারের রাজত্বের অধীনই ছিল, অটোমান এম্পায়ার বা ওসমানী খেলাফতের অধীনই ছিল। এবং সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার হইতে মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলা দেশে এই ওসমানীয় খেলাফতের অংশ ছিল, ইসরায়েল, প্যালেস্টাইন সহ। পরবর্তীতে কি হলো, প্রথম বিশ্বযুদ্ধের পর আস্তে আস্তে অটোমান এম্পায়ারের এই সাম্রাজ্য চলে যায়। এই সাম্রাজ্য চলে যাওয়ার পরও এই অটোমান সাম্রাজ্য কোনোদিন ইরানকে দখল করতে পারেনি। তার মানে এটা বোঝেন যে এই টার্কির যে সাম্রাজ্য, এত বড় সাম্রাজ্যের এত চারদিকে এত দখল, কিন্তু ইরানকে তারা কখনো দখল করতে পারেনি। তার মানে হচ্ছে সভ্যতার ইতিহাসে 5000 বছরের যদি আপনি একটু খতিয়ান দেখেন, দেখবেন এই ইরান বাঘের মতো ছিল। সেই বাঘের মতো দেশ, সেই সভ্যতার ধারাবাহিক দেশ, সেই ধনী দেশ এখন ইরানের মধ্যপ্রাচ্যের সবচাইতে দরিদ্র রাষ্ট্রগুলোর একটি, এবং পৃথিবী থেকে প্রায় বিচ্ছিন্ন। এখন ধর্ম বিক্রি করলে তো হবে না, আপনাকে মানুষের জীবন, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিকতা সব কিছুকে কিন্তু মেনটেন করতে হবে। ইরান একদিকে, আরেকদিকে দেখেন 1970, 71, 72, 73, 74 এবং 75 এই 5 বছরের ভিতরে বাহরাইন, কাতার, তারপরে আপনার এই দুবাই, সংযুক্ত আরব আমিরাত, এই রাষ্ট্রগুলা ব্রিটেন ছেড়ে দিয়ে আসে, কারণ এদের অর্থনৈতিক অবস্থা অত ভালো ছিল না। সেই রাষ্ট্রগুলা দেখেন সৌদি আরব সহ, যদি আপনি দেখেন সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, আরব আমিরাত, এই রাষ্ট্রগুলো আমেরিকার সাথে একটা সুসম্পর্ক থাকার কারণে এখন পৃথিবীতে খুব শক্তিশালী একটা অবস্থান তৈরি করেছে। অর্থাৎ ইরান শুধু অস্ত্রের দিকে লক্ষ্য দিয়েছে আর ধর্মীয় মূল্যবোধকে তাদের মতো করে প্রিজার্ভ করতে চেয়েছে, কিন্তু পুরো দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্যদিকে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, আবুধাবি,
সংযুক্ত আরব আমিরাত, এটা কিন্তু এখন পুরা বিশ্বে অর্থনীতির লিডিং পর্যায়ে আছে। তাহলে দেখেন তাদের মানুষের জীবন আর ওদের মানুষের জীবন, এই দুইটাকে যদি কম্পেয়ার করেন, আপনাকে এখন নিজেকে ক্রিটিক হিসেবে বাইর করে দেখতে হবে আসলে আয়াতুল্লাহ আলী খমিনি, তিনি আলী খমিনি কতটা করেছেন, কি করেছেন, আসলে তিনি এই জাতির ইতিহাসে কতটা বীর আর কতটা বিলেন, সেটা আমি নয়, আপনারাই ঠিক করবেন। দ্বিতীয়ত, আমি এখনো বিশ্বাস করি না আলী খামিনি নিহত হয়েছেন, শহীদ হয়েছেন বা মারা গিয়েছেন। কারণ ডোনাল্ড ট্রাম্প যে কথাটি বলছে, এটি তাদের মনোবল ধ্বংস করার জন্য হলেও হতে পারে। এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে আলী খামিনি এখনো বেঁচে আছেন। তিনি যদি বেঁচে থাকেন তাহলে তো আছেনই, তবে কদিন আগ থেকে আমরা দেখেছি আলী খমিনি নাই শুধু, আরও অনেককেই, কাসেম সোলেমানি একজন প্রেসিডেন্ট, এইরকমভাবে অনেককেই কিন্তু হত্যা করা হয়েছে। এবং সেনাবাহিনীর প্রধান, তাদের রিপাবলিকান গার্ডের প্রধান, এইরকমভাবে অনেককেই ইসরায়েল গুপ্ত হত্যা করেছে। এই গুপ্ত হত্যার পর, এই হত্যাকাণ্ডের পর আস্তে আস্তে কিন্তু বিষয়গুলা খুব ক্লোজলি মনিটর করা হচ্ছিল যে খামিনি এখনো বেঁচে আছেন কিনা। এবং অনেক লোক বলছেন, অনেক অভিজ্ঞ মানুষ বলছেন খামিনি হয়তো আরো আগেও মারা যেয়ে থাকতে পারেন, কিন্তু এখন তারা বলছেন আসলেই খামিনি ইজ ডেড। তো খামিনি যদি ডেড হয়, তাহলে ওদের যে রিপাবলিকান যে মানে যে গার্ড আছে, ওই গার্ডের প্রধান যিনি, তাকে কিন্তু অলরেডি খামিনি রাষ্ট্রের সর্বোচ্চ নেতা হিসেবে অলরেডি ঘোষণা দিয়েছেন আরো কয়েকদিন আগে। তো তিনি দায়িত্ব নেবেন, কিন্তু কোন ইরানের দায়িত্ব নেবেন? ইরান কোথায় যাচ্ছে? ইরানের মানুষের জীবন কোথায় যাচ্ছে? আগামী কত বছর ইরানের তেল আমেরিকার দিকে যাবে, মধ্যপ্রাচ্যের দিকে যাবে, অথবা পৃথিবীর বিভিন্ন জায়গায় যাবে, আর সেখান থেকে টাকা নেবে আমেরিকা, সেটা আমরা জানি না। পৃথিবী এমন একটা পর্যায়ে এখন আছে। বাংলাদেশে যদি আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশের মানুষের কাছে 1991 সালে, যখন 90-এর দশকে যখন ইরাক এবং আমেরিকার যুদ্ধ হয় সাদ্দামের সাথে, তখন আমরা অনেকেই জানতাম যে সাদ্দামের কাছে আসলে কিছুই নেই। মূলত আমেরিকা এই সাদ্দামের এই তেল আস্তে আস্তে ইরাক শেষ করে ইরানের দিকে যাবে, এই মধ্যপ্রাচ্যটা ইসরায়েলকে দিয়ে একটা বড় রাষ্ট্র এখানে তৈরি হবে। সিরিয়া, লেবানন, জর্ডান, এইসব রাষ্ট্রের অস্তিত্ব বিলীন করে দিয়ে ইসরায়েলের অন্তর্ভুক্ত করার একটা চেষ্টা চলছে। এই মধ্যপ্রাচ্যটাকে তারা প্রমিস ল্যান্ড হিসেবে দখল করতে চাচ্ছে। তার ধারাবাহিকতায় প্রথম ইরানের উপর, ইরাকের উপরে আঘাত এসেছিল। আমরা বুঝেছিলাম আসলে ইরাকের কোনো ক্ষমতাই নেই, কিচ্ছু নেই, কিন্তু আমেরিকার সাথে তারপরেও তারা যুদ্ধ করতে গিয়েছে। যুদ্ধ করতে গিয়ে প্রতিদিন নতুন নতুন কথা, যে আমার ক্ষেপণাস্ত্র আছে, অমুক জায়গায় মারবো, তমুক জায়গায় মারবো, আমেরিকা উড়াই দিব, সৌদি আরব উড়াই দিব, কিন্তু আসলে কিছুই উড়াইতে পারেন নাই। অথচ বাংলাদেশের গ্রামে গঞ্জে, হাটে, মাঠে, ঘাটে সব মানুষের চরম বিশ্বাস ছিল যে ইরাক জিতবে, আমেরিকা হারবে। কিন্তু আমি তখনও বিশ্বাস করিনি। কেন করিনি? কারণ আধুনিক প্রযুক্তি এবং বিজ্ঞান আপনাকে ধর্মান্ধ করে না, আপনাকে ভাবতে শেখায়। আমার এক চাচা আমাকে বলছিলেন, সে 90-এর দশকে, আমি তখন ম্যাট্রিকের ছাত্র বা 9 বা 10 পড়ি, তো তিনি বলছিলেন যে বাবারে, তোমাদের ইমানে দুর্বলতা আছে। এই ইরাকে হজরত আলীর মাজার, বড় পীর আব্দুল কাদের জিলানির মাজার, এখানে আমেরিকার কোনো বোমা ফুটবে না, কোনো কাজে হবে না, এখানে তারা পরাজিত হবে। এই রকম কথা বাঙালিরা বিশ্বাস করত। এখনো আপনি কোনায় কানায় যেখানেই যাবেন, আপনারা বুঝবেন, বলবে যে ইরান জিতে যাচ্ছে, আমেরিকার বুকে মাটি লাগিয়ে দিবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। আসলে এর কোনোটাই হবে না। কেন হবে না? দেখেন, আমেরিকা এখন একাচ্ছত্ব আধিপত্য দেখাচ্ছে সারা পৃথিবীতে। রাশিয়াকে ওই একটা যুদ্ধ ধরিয়ে দিয়ে সেখানে স্টপ করে রেখেছে। চায়না ভেতরে ভেতরে বন্ধু, সরাসরি এসে কখনো বন্ধু হবে না। আর পুরা মধ্যপ্রাচ্য আমেরিকার সাথে আছে, ইরানের সাথে নেই। সুতরাং ইরানকে এই যাত্রায় বাঁচানোর সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে আমি মনে করি ইতিহাসের ধারাবাহিকতা, প্রাচীন সভ্যতার লীলাভূমি, এই ইরানের মধ্যে যে বর্বরতা আমেরিকা চালাচ্ছে, এটা ঘৃণ্য, এটা জঘন্য, এটা মানবতার জন্য খুব অপমানের এবং অন্যায়ের। আমি ব্যক্তিগতভাবে মনে করি আন্তর্জাতিক যে সংগঠন আমাদের জাতিসংঘ রয়েছে, এই জাতিসংঘের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান করে এই রাষ্ট্রকে, এই মানুষকে মুক্তি দেওয়া উচিত। আসুন শান্তির ললিতবাণী আমরা শোনাই, পৃথিবীর
শান্তিকামী মানুষের জয় হোক, আর যুদ্ধবাজদের পরাজয় হোক। ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন।